দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে আমার চ্যানেল রোমিও স্পিকে। আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তথাপি বাংলাদেশের মানুষ একদম চোখ দিয়ে রেখেছেন, সবার চোখ এখন যেদিকে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেটিকে ঘিরে। এই নির্বাচনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা বের হবেন তাদের অনেকেই এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের যোগ্যতা এবং তাদের পরিচিতি প্রথমত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে তৈরি করতে এই নির্বাচন কার্যত হেল্প করবে বা সাহায্য করবে। আমরা আজকের আলোচনাটা করব আসলে এই নির্বাচনের আসলে কতটুকু গুরুত্ব রয়েছে আগামী জাতীয় নির্বাচন, যেটি এখন পর্যন্ত বলা হচ্ছে যে এই নির্বাচনটি হবে আগামী ফেব্রুয়ারি মাসে। যদিও এটা নিয়ে সবার ভেতরে এক ধরনের সংশয় কাজ করে, সবাই আপনার এখন প্রথম কোশ্চেন যে নির্বাচন কি হবে। যদিও যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বারবার বলা হচ্ছে এবং খুব শক্তভাবে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নির্বাচন হবেই। অন্যদিকে বিএনপি নেতা তারেক রহমান গতকালও বলেছেন যে যতক্ষণ না নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন তা চালিয়ে যাবার জন্য, অর্থাৎ নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কিন্তু এখনও রয়েছে। তো আজকের এই আলোচনার ভেতরে আমরা খোঁজার চেষ্টা করব যে আসলে এই ডাকসুর ইলেকশন কতটুকু প্রভাব বিস্তার করবে আগামী জাতীয় নির্বাচনে। কদিন আগে বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, তার সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতায় অনেকটা তাকে মনে হয়েছিল যে চিন্তিত। উনি বলছিলেন এরকমভাবে যে আমরা যেহেতু একটি গণতন্ত্রমুখী এবং নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল, আমাদের এরকম হঠাৎ করে ছাত্র সংসদে নির্বাচন করতে যাওয়াতে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উনি বলছিলেন যে আমাদের যে ছেলেমেয়েরা নির্বাচন করতে দাঁড়িয়েছে বা প্রার্থী হয়েছে তাদের অনেকে দীর্ঘদিন হলেই থাকতে পারেনি, হলের বাইরে থেকেছে, পরিবারের সাথেও বিচ্ছিন্ন অনেকটা থাকতে হয়েছে, অনেকে হলে কার সাথে কি পরিচয় সেগুলো তারা জানেও না। তো এইরকম একটি পরিস্থিতিতে যেহেতু নির্বাচনের দিন তারিখক্ষণ ঘোষণা করা হয়েছে, তারা নির্বাচনে গিয়েছেন, তবে একটা সংশয় তাদের ভেতর রয়েছে। বাস্তবতাটা সত্যি, যখন জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন সহ অন্যরা রাস্তায় থেকেছে, পুলিশের মার খেয়েছে, মোদিবিরোধী আন্দোলনের সময় নির্যাতনের শিকার হয়েছে এবং দেখা গেছে যে বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রোগ্রাম করতে গিয়ে নির্যাতন শিকার হয়ে দিনের পর দিন তারা বাইরে থেকেছে। এই ছাত্রদের ক্ষেত্রে যেটা হয়েছে যে এদের পক্ষে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা এই রকম অবস্থাতে ছিলেন না, অর্থাৎ ধরেন আপনি যদি এস এম ফরহাদের কথা বলেন, ওনাকে আমি দেখেছি যে ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে জসিমউদ্দিন হলে, আমার সৌভাগ্যক্রমে আমি তার একই হলের যেহেতু সেই জন্য একটু জোর করে বলা, কবি জসিমউদ্দিন হলে ডিবেটিং ক্লাবের নেতৃস্থানীয় অবস্থানে থেকে উনি ঠিকই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে উনি বসে ইফতার বা অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি টবি আমরা দেখেছি। ফলে তারা কিন্তু এক ধরনের হলের যে লাইফস্টাইল, বিশ্ববিদ্যালয়ের যে লাইফস্টাইলগুলো আমরা ছাত্র অবস্থায় এনজয় করেছি, সেইগুলোই মূলত ওনারা করেছেন। কিন্তু বিরোধী রাজনীতি করতে গিয়ে মাঠে প্রান্তরে গণতান্ত্রিক আন্দোলনে মার খাওয়া বা পালিয়ে থাকা, জীবনের আত্মরক্ষার্থে তাদেরকে জীবন বাজি রেখে চলা, এই কাজগুলো তো আসলে অনেক প্রার্থী বা তাদের সংগঠনে অনেকে করতে হয়নি। ফলে বিশেষত ছাত্রদল পাশাপাশি বাম দলগুলো এক বড় ধরনের ক্রাইসিসের ভেতরে এই মুহূর্তে আছে, যে সমস্ত ক্ষেত্রে মূলত আপনারা বুঝতে পারবেন যে ছাত্র শিবিরের যারা আছেন তাদেরকে এটা করতে হয়নি। এখন এইটা ছাত্র শিবিরের যুক্তিটা হতে পারে যে ছাত্র শিবির মনে করতে পারে যে তারা কৌশলগত কারণে ছাত্রলীগের সাথে এক ধরনের কনাইভেন্স করে থেকেছে, কিন্তু তাদের কি অন্য কিছু করার ছিল কি না, এটাও আমার মনে হয় খতিয়ে দেখা বা এটাও চিন্তা করা উচিত। রাষ্ট্র বিনির্মাণে নেতৃস্থানীয় যারা ভূমিকা পালন করবে তাদের কমিটমেন্টের বিষয়। এখন এই কমিটমেন্টটা কতজন বুঝবে, কিভাবে বুঝবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি নির্বাচন নিয়ে বেশ আনন্দিত, কারণ হচ্ছে
এই নির্বাচনের কয়েকটা ফ্যাক্টর আছে, এখান থেকে আপনার প্রতিশ্রুতিশীল কিছু নেতৃত্ব বের হয়ে আসার সম্ভাবনা আছে। আবার আপনারা অতীতে দেখেছেন যে অভিনিরুর মতো ছাত্রনেতারাও পরবর্তীতে রাজনীতিতে জিরো হয়ে গেছে। তো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে অনেক সাকসেসফুল নেতা বের হয়ে আসবেন এবং গণতান্ত্রিক চর্চার যে বৃহত্তর ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে, সেখানে তারা সরাসরি ভূমিকা পালন করবেন। অনেকে বলছেন যে অনেকে আমাকে জানতে চেয়েছিলেন আসলে ভোটের রেজাল্ট কী হবে। তো আমি এটা আগেও বলেছি, এখনও বলছি যে আবিদুল ইসলাম খান উনি যদি শিবির করতেন বা বাম দলও করতেন, আমি তার স্যাক্রিফাইসের জন্য তাকে ভোট করার জন্য আহ্বান জানাইতাম। কারণ তার যে কন্ট্রিবিউশন টু ডেমোক্রেসি এবং যতটা ভিজিবল, এইটা আমি মনে করি যারা আরও ওনার কম্পিটেন্ট আছে, মানে কম্পিটিটর আছেন তাদের, যারা ওনার কম্পিটিটর আছেন তাদের তুলনায় আমি অনেক বেশি তাকে রেসপেক্ট করছি ইন টার্মস অফ তার যে স্যাক্রিফাইস। এখন তারপরে কি উনি হেরে যেতে পারেন, এবং হেরে গেলে কি আমি কষ্ট পাবো? আমি মনে করেছি যে তার এই মানে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য কেবলমাত্র তাকে ভোট দিয়ে নির্বাচন করাই একমাত্র বিষয় নয়। উনি হারবেন কি জিতবেন তার থেকেও বেশি প্রশ্ন হচ্ছে যে তার প্রতি তার মতো একটা নেতৃত্ব মাঠে চেষ্টা করেছেন, এবং সেটাই আমার কাছে একটা বড় ইন্ডিকেটর। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আবিদ তার আশানুরূপ ফল না পান তাহলে কি? তাহলে এটা আমি বলবো যে ইটস এ কাইন্ড অফ টেস্ট এক্সাম। বিএনপির নেতৃস্থানীয় যারা ছিলেন বা যারা এতদিন গত 1 বছরের বেশি সময় ধরে নির্বাচনমুখী একটি রাজনীতি করছেন, তাদের জন্য এটা হবে একটা টেস্ট এক্সামিনেশন, এবং তারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন। তাদের ভেতরে যে কমপ্লিসেন্সি চলে আসছে, তারা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করবে। তাদের ভেতরে এক ধরনের কমপ্লিসেন্সি চলে আসছে, একটা আত্মবিশ্বাস চলে এসেছে, ওভার কনফিডেন্স চলে আসছে। সেখানে একটা ধাক্কা খেতে পারে, এবং যদি ধাক্কাটা খায় আমি একটুও কষ্ট পাবো না, আমি একটুও খুশিও হব না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে, গণতান্ত্রিক যে কোনো মুভমেন্টে আপনার এই ধরনের উত্থান পতনটাই মূলত বিউটিফুল। অর্থাৎ আপনি একটা পতনের থেকে আপনি শিখবেন, আপনি একটা ভুল থেকে আপনি নিজেকে কারেক্ট করবেন এবং এগিয়ে যাবেন। এটাই মূলত গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন যে আবিদ জিতলে কী হবে। আবিদ জিতলে আমি মনে করি যে আবিদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আত্মমর্যাদাশীল একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা। তার প্রথম কাজটি হবে হয়তো উমামা ফাতেমা অথবা সাদিক কায়ুমের সঙ্গে নিয়ে তাদেরকে একসাথে করে আগামী দিনের নির্বাচনে বৈতরণীর পার হওয়ার পরেও ফ্যাসিবাদী যে দুঃশাসন বাংলাদেশে ছিল তার বিরুদ্ধে একটা বড় ঐক্য গড়ে তোলা। অনেকে বলছে যে সাদিক কায়ুমকে কেন পারবে না, সাদিক কায়ুম কি তাহলে পারবে না? সাদিক কায়ুমের ব্যাপারটা কি জানেন? সাদিক কায়ুমকে তাকে আমি দীর্ঘ সময় কাছ থেকে দেখেছি, তাকে সাথে কথা বলেছি। সে অনেক কনফিডেন্ট একটা ছেলে, সে পরিশ্রম করেছে। এই আন্দোলন থেকে শুরু করে আজকের সাদিক কায়ুম হয়ে ওঠা, সে একটা মানে বৃহৎ ইসলামিক একটা স্কুলের ভেতর দিয়ে, ইসলামিক একটা গ্রুপের ভেতর দিয়ে নিজেকে একটা জায়গায় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এখন তার তো একটা আদর্শিক জায়গা থেকে উনি ফাইট করেছেন। এই আদর্শিক জায়গাটা কিন্তু আর 10টা দলের মতো নয়, এটা একটা ধর্মীয় আদর্শিক দল, এবং সেটা যে সে কেবলমাত্র ধর্মের ভিত্তিতেই সব কিছু করছেন আমি সেটা বলছি না, বাট তার বেড়ে ওঠা থেকে শুরু করে তার চলাফেরার সব কিছুর ভেতরে এই ধর্মীয় আদর্শ যেহেতু এটা খুব ডমিনেন্স ক্রিয়েট করছে, ফলে এইটা অনেক ভোটারকে আকৃষ্ট করতে পারে যে উনি তো ধার্মিক, উনি তো আমার মতো করে ভাবেন। এই জায়গাটা ওকে হয়তো একটা প্লাস পয়েন্ট দেবে। উমামা ফাতিমার ক্ষেত্রেও অনেকটা তাই, যে যারা রাইট উইংয়ের
ভয়াবহ উত্থান দেখছেন, তারা হয়তো লেফট উইংয়ের এই নেত্রীকে দিয়ে ভবিষ্যতের যে একজন এমপি হবেন বা ভবিষ্যতে একজন মন্ত্রী হবেন, এরকম একটা চরিত্র তার ভেতরে দেখতে চান। এখন প্রশ্ন হতেই পারে যে আগামী যে জাতীয় নির্বাচনের কথা বলছি, সেইখানে কি এটা এই ঘটনাগুলো খুব প্রভাব বিস্তার করছে? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যেরকম একদিকে হবে আর একদিকে না হবে। আমি একটু দোদুল্যমান। আমি দুইটা প্রশ্নই আপনাদের কাছে তুলব, এবং দুইটা এই নির্বাচনের মধ্য দিয়ে যদি শিবির ক্ষমতায় আসে, অর্থাৎ শিবির যদি কোনো ফর্মে ডাকসুর ইলেকশনে চলে আসে, যেটা অতীতে ধরেন জামাত ইসলামের পক্ষ থেকে এসেছে, ফলে যদি আসে তাহলে কী হবে? আসলে যেটা হবে, এই মুহূর্তে জামাত যে আন্দোলন করছে, অর্থাৎ তার যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য যে আন্দোলন করছে, সেখানে হয়তো সেই আপনার পালে হয়তো আরেকটু হাওয়া লাগতে পারে, সেই পালের হাওয়াতে সে হয়তো আরেকটু অগ্রবর্তী হতে পারে, সেই জায়গাটা সৃষ্টি হবে। অন্যদিকে যে সমস্যাটা তৈরি হচ্ছে যে তাকে জেতানোর জন্য পাকিস্তানপন্থী যে আদর্শিক লড়াই তারা আবার নতুন করে শুরু করেছেন, তাতে বাংলাদেশে একটা বিভেদের রাজনীতি নতুন করে আবার মাথা চাড়া দিবে। অর্থাৎ যেহেতু তারা অনেক ক্ষমতাবান, তাদের বট বাহিনী আছে, তাদের মিডিয়া আছে, তাদের টিচার আছে, ফলে তারা এই পাকিস্তানপন্থী একটা নতুন বয়ান দিয়ে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশপন্থী যে আইডিয়াটা আমাদের মধ্যে আছে, সেই আইডিয়াতে তারা বড় ধরনের অ্যাটাক করতে পারে। অ্যাটাক বলতে সাইকোলজিক্যাল অ্যাটাক, আপনাকে ভাবাই তুলতে পারে যে আসলেই কি এই মুহূর্তে আমি এই বিষয়ে কথা বলবো, এটা কি আমার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কিনা। তো যাই হোক, এই দুইটা বড় বড় দিক রয়েছে, এবং এর পাশে আমার কাছে মনে হয়েছে যে যদি এই নির্বাচনে ছাত্রদল আশানুরূপ ফল না পায় এবং অনেকটা বিরোধী দলের মতো তাকে ডাকসুতে থাকতে হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে কি মানে আমূল পরিবর্তন আসবে কিনা? আমি মনে করি যে না, আসবে না। আসবে না এই কারণে যে এটা অন্য আর একটা ব্যাখ্যা আছে, সেটা আমি যাব না, কারণ সেটা পাবলিকলি বলার মতো না। বাট যে বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে যে আপনি যদি জেএনইউকে দেখেন, বা সেখানে আপনি দেখবেন যে এআইএসএফ, এনএসইউআই যেটা কংগ্রেসপন্থী, এবিভিপি যেটা বিজেপি বা আরএসএসপন্থী, এসএফআই যেটা লেফটিস্ট, আপনার এএসএপি যেটা আম আদমি পার্টির, এবং এআইএসএ এই যে সেটা লেফটিস্ট একটা, এতগুলো সংগঠন আছে, এতগুলো যে ছাত্র সংগঠন আছে, এবং বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল আছে সেগুলোরই স্টুডেন্ট ফ্রন্ট। এখন ইন্টারেস্টিং আমি একটা ফিচার আমার কাছে, আমি জেএনইউতে যদি আপনি দেখেন, জেএনইউ যে ছাত্র মানে নির্বাচন হয়, এটা কিন্তু খুবই আপনি জানেন যে খুবই প্রভাব বিস্তার করে, এবং জেএনইউতে অনেক প্রভাবশালী নেতৃত্ব বের হয়ে আসে। মানে গত 40 বছরের ডেটা বলছে যে 40 বছরে এই যে জেএনইউতে যেটা হয়েছে, যে এবিভিপির পক্ষ থেকে, এবিভিপির থেকে একটা প্রেসিডেন্ট তারা পেয়েছে, সেটা হচ্ছে 99-2000 সেশনে। এর বাইরে প্রকৃতপক্ষে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা লেফট উইং, তাদের কাছ থেকে প্রায় 22 বার এসেছে প্রেসিডেন্ট 40 বছরে, এবং 11 বার এসেছে আইসা বা যেটা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সেখান থেকে। সেই বিষয়গুলোকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে আগামী কে ক্ষমতায় আসলো ডাকসুতে, এটা খুব বেশি জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। আপনাদের একটু খারাপ লাগা থাকতে পারে যে শিবির যদি ক্ষমতায় চলে আসে, হ্যাঁ ভাই শিবির চলে আসলো, শিবিরের তো রাজনীতি। এখন দেখেন, সে তো একটা গঠনমূলক রাজনীতি করে সামনে এগিয়েছে, ঠিক আছে? সে যদি চলেও আসে, তার ওই রাজনীতিটাকে আপনি উড়াই দিতে পারবেন না, কারণ প্রয়োজন হচ্ছে এটার এগেনস্টে আপনাকেও একটা নিয়মতান্ত্রিক গঠনমূলক রাজনীতি করা। এর বিকল্প ভবিষ্যতে আর থাকবে না। ভবিষ্যতের রাজনীতি যে নয়া বন্দোবস্ত বলুক আর নয়া ভণ্ডবস্তু বলুক, এই প্রত্যেকটা জায়গায় আপনার প্রয়োজন সিস্টেমেটিক
চেঞ্জ ওভার অফ পাওয়ার, সিস্টেমেটিক চেঞ্জ ওভার অফ পলিটিক্স। তো এখন আপনি দেখেন কংগ্রেসের মতো দল যারা রাষ্ট্র ক্ষমতায় বহুবার গেছে ভারতে, তারা জেএনইউতে একবার গত 40 বছরে একবার হচ্ছে প্রেসিডেন্ট পেয়েছে। অন্যান্য পদ পজিশন হয়তো পেয়েছে, বাট আমার কাছে যে তথ্য আছে সেখানে একবার পেয়েছে। এইটা যদি আপনি কনসিডারেশনে নেন এবং যদি আপনি দেখেন যে ছাত্রদের ভেতরে নিরপেক্ষ মানুষের প্রতি আকর্ষণটা অনেক বেশি, এইগুলোকে কনসিডারেশনে নিয়ে ছাত্র রাজনীতির গতিপথ পরিবর্তন হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন কিভাবে রাষ্ট্র গঠনে সবাই মিলে কাজ করতে পারে সেই থিওরিটাকে সামনের দিকে নিয়ে আসা। দর্শক, যারা নির্বাচিত হবেন আর অল্প সময় পরে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি গণতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে আমার উচিত হবে আগামী দিনের নেতৃত্বকে এইটা বোঝানো যে সবাই মিলে যদি আপনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্ব করতে চান, সেই নেতৃত্বকে আরও ফ্লারিশ করার জন্য, আরও গঠনমূলক করার জন্য প্রয়োজন একচ্ছত্র আধিপত্যের চেয়ে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করা। আমি ধারণা করি যে ভবিষ্যৎ যে ডাকসু হবে তার মধ্য দিয়ে প্রতি বছর মানে প্রতি সেশনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে প্রচুর নেতৃত্ব, শুধুমাত্র ডাকসু না, জাকসু এবং রাকসু সবখানে প্রচুর নেতৃত্ব বের হয়ে আসবে, যেই নেতৃত্ব তার শুদ্ধতা, তার পরিচয় এবং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে এক নতুনত্বের রাজনীতি সৃষ্টি করবে। সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এখানে রাখছি। খোদা হাফেজ।